এখন আমরা এখানে যে 2 নম্বর কোশ্চেনের ঘ, হ্যাঁ, শক্তির যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলবে কিনা এই কোশ্চেনটা একটু দেখবো। হ্যাঁ, এই কোশ্চেনগুলো অনেকবার করাইছি, তারপরে এখন দেখা দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখন কি বলছে, আমরা যদি চিত্রটা একটু আঁকি আবার, খেয়াল করো। 50 কেজি ভরের একটি গাড়ি উলম্বের সাথে 70 ডিগ্রি কোণে আনত রাস্তা ধরে 10 মিটার/সেকেন্ড বেগে নামার সময় চালক ব্রেক করলে 35 মিটার দূরত্ব অতিক্রম করার পর গাড়িটি কি করলো? থেমে গেল। এরপর কি বলছে? রাস্তার ঘর্ষণ বল কত? 50 নিউটন। বুঝছো? এখন বলছে যে ঘ নম্বরটা করছি, এরপরে উদ্দীপকে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলবে কিনা। হ্যাঁ, এখন আসো, এটা চলবে কিনা আসলে আমরা একটু চিত্রটা এঁকে বোঝার চেষ্টা করি আসলে। হ্যাঁ, তো চিত্রটা একটু বড় করি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চিত্র। সবসময় চিত্র আঁকি, কোশ্চেনগুলো ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, বুঝছো? তাহলে হচ্ছে কোশ্চেন বুঝতে আর সমস্যা হবে না। তাহলে হচ্ছে আমাদের গাড়ি, ধরো এটা আমাদের গাড়ি। হুম, খেয়াল করো, তাহলে গাড়ি কি বলছে? আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে ছিল? 70 ডিগ্রি কোণে, তাই না? আনুভূমিকের সাথে না, আনুভূমিক মানে হচ্ছে এই লাইনটা। হ্যাঁ, এই লাইনটা হচ্ছে আনুভূমিক। উলম্ব হচ্ছে কি এই লাইনটা। খেয়াল রাখবা, আমাদের অক্ষ আছে না, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এই এক্স অক্ষকে বলা হচ্ছে কি আনুভূমিক। এক্স অক্ষ বরাবর রেখাগুলোকে কি বলা হয়? আনুভূমিক। আর এই ওয়াই অক্ষ বরাবর রেখাগুলোকে বলা হচ্ছে উলম্ব বা ভার্টিক্যাল। ভার্টিক্যাল লাইন এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল লাইন। এগুলো মাথায় রাখবে। হ্যাঁ, এগুলোর মধ্যে কনফিউশন তৈরি হবে। হ্যাঁ, খেয়াল করো, তাহলে এখানে কি বলছে? আমাদেরকে উলম্বের সাথে 70 ডিগ্রি কোণ করে। হ্যাঁ, তাহলে উলম্বের সাথে 70 ডিগ্রি কোণ করে গাড়িটি চলতেছে। তাহলে এটা বুঝলাম। তাহলে আমরা ধরলাম এটা আমাদের এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু, এটা আমাদের সি বিন্দু, এটা আমরা ধরে নিলাম। এখন খেয়াল করো, এখান থেকে যাত্রা শুরু করছে সে, আসছে কোন জায়গা? ধরো এই জায়গায় আসি, সে কি করলো? ব্রেক করে থেমে গেল। থেমে যাওয়া মানে কি? তার বেগ শূন্য হয়ে যাওয়া না? এটা বুঝছো? থেমে যাওয়া মানে হচ্ছে তার বেগ শূন্য হয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করো, তাহলে শুরু করছে এই বিন্দুতে, শেষ করছে কোন বিন্দুতে? সি বিন্দুতে। এখন আমাদেরকে বলছে যে এ বিন্দু এবং সি বিন্দুর মধ্যে কি কি শক্তির নিত্যতা মেনে চলে কিনা। শক্তির নিত্যতা মেনে চলে কিনা আসলে। তো বিষয়গুলো একটু খেয়াল করো। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি? তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 70 ডিগ্রি হলে এটা হচ্ছে কত ডিগ্রি? 20 ডিগ্রি। এটা ক্লিয়ার? এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কি সমকোণী ত্রিভুজ না? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা খেয়াল করা, আমাদের এখান থেকে এই বিন্দু থেকে বি বিন্দুতে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 35 মিটার না? এটাই আমাদের কি অতিক্রান্ত দূরত্ব না? এই খেয়াল করো, তাহলে এই রেখার দূরত্ব দেওয়া আছে, মানে কি এই রেখার দৈর্ঘ্য দেওয়া আছে না? মান দেওয়া আছে। তাহলে এটা কি, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের এটা কি অতিভুজ না? এটা কি লম্ব? এটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের অতিভুজ দেওয়া আছে। আমরা লাগবে কি এখান থেকে সি থেকে এ পর্যন্ত উচ্চতাটুকু লাগবে এইচ, এতটুকু এইচ। হ্যাঁ, এই এইচটা কীভাবে বের করতে পারি? অতিভুজ এবং লম্বের সাথে সম্পর্ক কার? সাইন থিটা না? তাহলে কি সাইন 20 ডিগ্রি ইজ ইকাল টু কত? যদি এই কোণটাকে ধরি, তাহলে সাইন 20 ডিগ্রি সমান কত? সাইন সমান কি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই কত? অতিভুজ। হ্যাঁ, তো এখানে লম্ব কত দেওয়া আছে খেয়াল করো তো। লম্ব মানে এইচ, যেটা আমরা বের করব। আর অতিভুজ কত দেওয়া আছে? 35। হ্যাঁ, হ্যাঁ, তাহলে খেয়াল করো, এইচ এর মান কি আর গুণ করে দাও। এইচ এর মান আসবে হচ্ছে 35 সাইন 20 ডিগ্রি। বুঝছো? এটা ক্যালকুলেশন করে মান আসবে হচ্ছে 11.97 মিটার। তাহলে খেয়াল করো, এখানে এটা হচ্ছে কার উচ্চতা? 11.
97 মিটার। এটা হচ্ছে আমাদের উচ্চতা। এখান থেকে শুরু করে এ বিন্দু পর্যন্ত আমাদের যে উচ্চতাটা, এটা হচ্ছে আমাদের 11.97। ক্লিয়ার? এখন খেয়াল করো, আমরা এখন এই আনুভূমিক চিত্রটা তুমি ভুলে যাও, হ্যাঁ? খেয়াল করো, এরকম ম্যাথগুলো আমরা করছি না? শক্তির নিত্যতা একটা রেখা দিছে, এই রেখার মধ্যে দুইটা বিন্দু দিয়ে শক্তির নিত্যতা প্রমাণ করা, করছি কিনা? তো এটা পারবা এখন? হুম, খেয়াল করো তো। তাহলে আমরা যদি এই বিন্দুর ক্ষেত্রে এখন শক্তির নিত্যতা বের করতে চাই, তাহলে এই বিন্দুর ক্ষেত্রে যদি আমরা বের করি, তাহলে সর্বপ্রথম আমরা ধরো আমরা গতিশক্তি হিসাব করব। তাহলে গতিশক্তির সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। হুম, এখানে ভি স্কোয়ার, হ্যাঁ, ভি স্কোয়ার সূত্র কি জানি? ভি স্কোয়ারের সূত্র কি জানি? ইউ স্কোয়ার প্লাস 2 GH না? বুঝছি, ইউ স্কোয়ার প্লাস 2 GH। হ্যাঁ, তো এখান থেকে লিখো হাফ ইন্টু কত, এম এর মান কত দেওয়া আছে আমাদেরকে? এম এর মান দেওয়া আছে 10 না? না, 500 কেজি, 500। এম এর মান দেওয়া আছে আমাদেরকে 500 কেজি। হ্যাঁ, ইউ কত দেওয়া আছে? ইউ আদিবেগ ছিল 10, হ্যাঁ, তাহলে 10 স্কোয়ার। হ্যাঁ, এরপর এইচ কত? আমরা হিসাব করতেছি হচ্ছে এ বিন্দুতে। তাহলে গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে কতটুকু নিচে আছে ওইটা হিসাব করি না, তাহলে এটা তো আছে সর্বোচ্চ বিন্দুতে। তাহলে এখানে তো তার কোনো উচ্চতা আছে? উচ্চতা নাই। তাহলে এই জায়গায় এইচ এর জায়গায় তুমি কত বসাবা? এইচ এর জায়গায় বসাবা 0। তাহলে 0 বসালে এই 2GH এই সম্পূর্ণ ভ্যালুটার মান চলে আসবে কত? 0। বুঝতে পারছি? তো আলটিমেটলি এখানে শুধু ইউ স্কোয়ারটা পড়ে থাকবে, ওই জন্য বাকিটা লিখি না, হ্যাঁ, লিখে দিলাম +0। হ্যাঁ, আর লিখলাম না। বুঝছো? হ্যাঁ, তো এটাকে ক্যালকুলেশন করো। এটাকে ক্যালকুলেশন করলে তুমি পাবো হচ্ছে এখানে 50,000, এখানে অর্ধেক করলে 25,000 পাবা, হ্যাঁ। এখানে 100 গুণ 500 করলে 50,000 পাবা। হ্যাঁ, বুঝছো? তাহলে এখানে পাবো হচ্ছে কত? 25,000 জুল। শক্তির একক কি? জুল। তাহলে আমরা এখান থেকে কি কি পাইলাম? গতিশক্তি পাইলাম, এ বিন্দুতে গতিশক্তি। তাহলে এখন বিভব শক্তি কত হবে? বিভব শক্তি সমান কি জানি? mgh না? এম এর মান জানি কত? 500। জি এর মান জানি কত? 9.8। এইচ এর মান কত জানি? তাহলে বিভব শক্তি মানে কি? সে নিচ থেকে কতটুকু উপরে আছে, এটা না? তো নিচ থেকে কতটুকু বিভব শক্তি মানে কি? তুমি যখন শক্তি প্রয়োগ করে নিচ থেকে বস্তুটাকে আস্তে আস্তে উপরে তুলতেছ, তাহলে তার মধ্যে তুমি যে পরিমাণ শক্তি দিচ্ছ, ওই পরিমাণ শক্তিকে সে সঞ্চিত করে রাখতেছে তার মধ্যে। তো এটাকে বলে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। তাহলে তার মধ্যে কতটুকু সঞ্চিত শক্তি হয়েছে, এটা আমরা কি দিয়ে? উচ্চতা দিয়ে গুণ করতে হবে না? যত উচ্চতা বেশি হবে তার মধ্যে তত বেশি শক্তি আমরা দিচ্ছি। বুঝছো? হ্যাঁ, তার এজ কত হবে এখানে? 11.97। বুঝছো? এখানে এজ হবে হচ্ছে 11.97। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আনসার পাবো হচ্ছে 58,653 জুল। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে তোমার এই মানটা পাবা। তাহলে আমরা এই বিন্দুতে ই কে পেয়ে গেলাম, ইপি পেয়ে গেলাম, হ্যাঁ। তো দুইটাকে এখন যোগ করতে হবে না? মোট শক্তি বের করতে হবে, হ্যাঁ। তো মোট শক্তি ইকুয়াল টু লিখো, ই অফ এ বিন্দুতে মোট শক্তি ই কে প্লাস ইপি। হ্যাঁ, তো ই কে কত পাইছি আমরা? 25,000 জুল প্লাস 58,653। হ্যাঁ, ক্যালকুলেশন করলে তুমি পাবো হচ্ছে 83,653 জুল। এটা হচ্ছে আমাদের এ বিন্দুতে মোট শক্তি। কোন বিন্দুতে? এ বিন্দুতে মোট শক্তি আমরা বের করে ফেলছি। এখন আসা হচ্ছে সি বিন্দুতে মোট শক্তি বের করতে হবে আমাদের, হ্যাঁ। এখন সি বিন্দুতে খেয়াল করো তো, সি বিন্দুতে যদি আমরা হিসাব করি এখন, হ্যাঁ, এখন আমরা সি বিন্দুতে হিসাব করব। তো খেয়াল করো, তাহলে আমরা এখানে সি বিন্দু লিখি। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে ই কে বের করব। সি বিন্দুর ক্ষেত্রে ই কে সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার না? খেয়াল করো তো, সি বিন্দুতে যখন আসছে তার বেগ কত হয়ে গেছে? সে ব্রেক করে করে তার বেগ 0 হয়ে গেছে না? বুঝছো? শেষ বেগ কত? 0। তাহলে তুমি এখানে এই ভি এর জায়গায় তুমি যখন 0 বসা দিবে, এখানে কিন্তু উচ্চতা কাজে আসবে না। কারণ কি? কারণ ডিরেক্ট বেগ দেওয়া আছে 0, আমরা বেগ পেয়ে গেছি কত? 0। তাহলে এখানে 0 বসবে। 0কে স্কোয়ার করলে 0, আলটিমেটলি ই কে আসতেছে কত? 0 জুল।
বুঝতে পারছি? এরপরে খেয়াল করো আরেকটা কি আছে সঞ্চিত শক্তি ইপি। ইপি মানে কি নিচ থেকে কতটুকু উপরে আছে, তাহলে সে সর্বনিম্ন উচ্চতা মানে কি সে সবচেয়ে নিচে আছে, ভূমিতে অবস্থান করতেছে, তার কোনো উচ্চতা আছে নাই। তাহলে এখানে এম জি এইচ সূত্র প্রয়োগ করলে এইচ এর মান কত 0, তাহলে এখানে ইপিও আসতেছে কত 0 জুল। তাহলে আলটিমেটলি ই অফ সি, সি বিন্দুতে মোট শক্তি কত আসতেছে 0 + 0 মানে কত আলটিমেটলি 0 জুল। তাহলে কি আমাদের খেয়াল করো তো এ বিন্দুতে ছিল কত 83,653 জুল, সি বিন্দুতে আসি ওই শক্তির পরিমাণ কত হয়েছে 0। কত হচ্ছে 0 কেন হয়েছে? আর আমরা কি শক্তির নিত্যতা মেনে চলছে? সত্যির নিত্যতা কি মেনে চলছে? প্রথম কোশ্চেন হচ্ছে সত্যির নিত্যতা আমাদের মেনে চলে নাই। হুম, প্রথম কোশ্চেন হচ্ছে কি আমাদের সত্যির নিত্যতা মেনে চলে না। এখন কথা হচ্ছে কি কেন মেনে চলে নাই, এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, কেন মেনে চলে নাই, তাই না? খেয়াল করো সবসময় মাথা রাখবা যে শক্তির নিত্যতা সবসময় হয় হচ্ছে কার সংরক্ষণশীল বলের ক্ষেত্রে। হ্যাঁ, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে আমরা শক্তির নিত্যতা বের করতে পারবো। কার ক্ষেত্রে বের করতে পারবো? সংরক্ষণশীল বলের ক্ষেত্রে। মনে থাকবে যেমন খেয়াল করো ঘর্ষণ বল, ব্রেক করার পরে যে বলটা পাইছে এগুলো হচ্ছে অসংরক্ষণশীল বল। তো এই বলগুলো যখন থাকবে এগুলোতে শক্তির অপচয় হয়, তখন তুমি এক্স্যাক্ট যে শক্তির নিত্যতা এটা মেনে চলবে না। হ্যাঁ, ওই জন্য এখানে মাথায় রাখবে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে আমরা এই কাজটা শক্তির নিত্যতা বের করতে পারবো। তো এটাই সুন্দর করে ব্যাখ্যা করে দিবা যে ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল। হ্যাঁ, অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে কি হয় না আমরা এই মানে শক্তির নিত্যতা মেনে চলে না আর কি। হ্যাঁ, এটা মাথায় এটা ব্যাখ্যা সুন্দর করে ব্যাখ্যা করে দিবা আর কি। তো এতটুকুই, ভালো করে প্রিপারেশান নাও। হুম, ভিডিওগুলো বারবার দেখো। প্রথমবার দেখার সময় অবশ্যই সাধারণ নর্মাল স্পিডে দেখবা। হ্যাঁ, পরের বার রিভাইজ দেওয়ার সময় এগুলো স্পিড 1.25 1.5 এরকম করে বাড়ায় বাড়ায় দেখবা আর কি। ঠিক আছে, তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, প্র্যাকটিস করতে থাকো।